স্বর্ণ জিনিস নয়। না তোমায় নিয়ে যাবো, তোমায় নিল না যেদিনকে আমাকে ইয়ে ব্যাক টু ব্যাক দুদিন ফেল করার পর আজকে ফাইনালি পাস করেছি এবং লিটিল গোলকে নিয়ে স্কুলে যাচ্ছি। তাও সকালবেলা ভাবছিলাম যাবো না, প্রচুর বৃষ্টি হচ্ছে, ভিজে যাব, জ্বর আসবে, ঠান্ডা লাগবে। তারপর ভাবলাম এই নেগেটিভগুলোর বাইরেও গিয়ে আরেকটা পজিটিভ দিক আছে। স্কুলে গেলে আজকে একটা বই বলেছে জমা নেবে, সেই বইটা তো অ্যাটলিস্ট জমা দিতে পারবো। আজকে ছিল সপ্তাহের লাস্ট দিন, আর আজকে ভেবেছি বাপের বাড়ি গিয়ে থাকতেই হবে, নাহলে বাবা মা ফেরত চলে আসছে ব্যাঙ্গালোর থেকে। যদি শোনে আমি একদিনও গিয়ে থাকিনি তাহলে দেবে আমাকে। তো আজকে বাপের বাড়িতে যাওয়ার আগে কী কী রান্নাবান্না করলাম, লিটিল গোল্ডের স্কুল থেকে কখন ফিরলাম, রাত্রে আমি, পূজা, স্বর্ণজিৎ কী রান্নাবান্না করে খেলাম, সব মিলিয়েই আজকের ফাটাফাটি এবং মজাদার ব্লগটাকে সাজিয়েছি। হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। ঘুম থেকে উঠে একটা সুন্দর ড্রেস পরে নিয়েছি। ড্রেসের কালারটা আমার বরাবরই ভীষণ পছন্দ, পার্পল কালার। আর তার সাথে লিটিল গোল্ডের জন্য আজকে একটা ডিমের ভুজিয়া করে দেবো। বাইরে তো ঝমিয়ে বৃষ্টি, এত পরিমাণে বৃষ্টি, মুষলধার বৃষ্টি। তারই ভেতর লিটিল গোল্ডকে রেডি করে নিয়েছি। লিটিল গোল্ডের ড্রেসটা আগের দিন কেচে দিয়েছিলাম, ওটা শুকায়নি, আজকে একটা নতুন ড্রেস দিয়েছি। পরের দিন যেদিন যাবো সোদপুরে, ওইদিকে লিটিল গোল্ডের জন্য 2-4টে ড্রেস কিনে রেখে দেবো। এই যেন সেদিন লিটিল গোল্ডের জন্য শীতকালে স্কুলের ড্রেসটা কিনলাম। এই দেখো 6 মাসও হয়নি, তারই ভেতর ছোট হয়ে গেছে, হাঁটুর উপর উঠে গেছে। লিটিল গোল্ড রেডি হয়ে আজকে প্রচুর বোর ফিল করছিল, কারণ আজকে আমরা অনেক আগে আগে রেডি হয়ে গেছি। পুলকারটা আসতে একটু দেরি করেছে, যেহেতু বৃষ্টি বাদলার দিন অনেকেই স্কুলে যাবে না। আজকে বলতে গেলে অলমোস্ট সবাই অ্যাবসেন্ট। আমাদের পুলকার টোটাল 2-3টে যায়, সবাই মিলে আজকে এক গাড়িতে করে গেছি। ভালো মজাই হয়েছে, অনেকেই আছে যাদেরকে চিনি না, তাদের সাথে দেখা হয়েছে। অ্যাকচুয়ালি কী বলো তো, লিটিল গোল্ডের স্কুলে 2টো বিল্ডিং, একটা অ্যানেক্স বিল্ডিং আর একটা হলো মেন জুনিয়রদের বিল্ডিং। আজকে আমাদের পুলকারটা জুনিয়র বিল্ডিংদের ওখানটায় না নামিয়ে অ্যানেক্স বিল্ডিংয়ে নামিয়েছে। ওখানটা থেকে লিটিল গোল্ডকে নাকি দোতলা টপকে যেতে হচ্ছে সিঁড়ি ভেঙে, তারপর আবার একতলায় নামতে হচ্ছে, তারপর আবার হেঁটে যেতে হচ্ছে। ব্যাপারটা বুঝতে পারিনি বলে আজকে ওই বিল্ডিংয়ে দিয়ে দিয়েছি। পরের দিন থেকে আর দেবো না, যদি বর্ষা বাদলের দিনে পা স্লিপ কেটে পড়ে যায়। আমি এতটা কিন্তু ভাবিনি, আমার সাথে গাড়িতে সার্থকের মা যায়, ওই বসে বসে এগুলো বলছিল। পরে আমি রিয়েলাইজ করলাম হ্যাঁ সত্যিই তো, কেন দিলাম না। আজকে হয়তো বিপদটা হয়নি, বিপদ তো আর বলে আসে না, আর মেয়েকে নিয়ে আমি ভীষণই সেন্সিটিভ। আমি বলে নয়, প্রত্যেকটা মা বাবাই বাচ্চা কাচ্চাগুলোকে নিয়ে প্রচুর সেন্সিটিভ থাকে, বিশেষ করে বৃষ্টি বাদলের দিনে। অনেককেই শুনি পুলকারে তাদের 3+ বেবিকে একা একাই ছেড়ে দিচ্ছে। বাট আমি আর সংস্কৃতার মা সঞ্চিতা দুজন মিলে আলোচনা করি, আমরা হয়তো আমাদের মেয়ে দুটোকে ছাড়তে পারবো না, কারণ আমার প্রচুর ভয় করে লিটিল গোলকে নিয়ে। ভাই আমার চক্ষের ধন একটাই। তো যাই হোক, লিটিল গোল স্কুল থেকে ফিরে এসে দেখো কী সুন্দর আমব্রেলার নিচে বসে বসে খেলছে। এই সমস্ত খেলাধুলা লিটিল গোলকে করতে দেখলে আমারও ছোটোবেলার কথা মনে পড়ে। বাট ভাবি আমার ছোটোবেলা এবং লিটিল গোল্ডের ছোটোবেলাটা কিন্তু অনেকটাই আলাদা। আমরা কত বাইরের লোকজনের সাথে খেলাধুলা করতে যেতাম, পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব ছিল। বাট ওর তো কেউই নেই, কে আছে, শুধু মোবাইলটা আছে, মোবাইল নিয়ে ব্যস্ত। তো যাই হোক, এখন আমি সকালবেলা ব্রেকফাস্টটা করছি, জামা কাপড় আর চেঞ্জ করিনি। আজকে ভেবেছি বেডশিটটাকে চেঞ্জ করবো, কারণ বৃষ্টি বাদলের দিনে লিটিল গোল্ডের বাবা ঠিক মতন স্নান ধান করে না। যদিও এখন আমাদের সাথে শোই না, কিন্তু তা ওই ঘরে খাটের উপর দিয়ে তো যাতায়াত আনাগোনা তো তার চলেই। তো সসেস আর ডিম পোচ করে দিয়েছি আমার জন্য। লিটিল গোল্ডের বাবাকে জিজ্ঞাসা করলাম তুমি কি খাবে, তা বললো না খাবো না। গৌতম দা দেখলাম আবার 1 প্যাকেট কচুরি নিয়ে এসছে, আজকে এক্সাম চলছিল বাড়িতে। তো লিটিল গোল্ডের বাবার জন্য কচুরি আর ওই ঘুগনিটাকে রেখেছি। আর লিটিল গোল্ডকে বলেছি যে তুমি একটু খেলাধুলা করো, আমি ব্রেকফাস্টটা বানিয়ে তারপর তোমাকে চেঞ্জ করিয়ে একবারে স্নান করিয়ে খাই দাই ঘুম পাড়িয়ে দেবো। স্কুলের দিন থাকলে কী হয় বলো তো, একটা নিয়মের ভেতর বাচ্চা কাচ্চাগুলো থাকে, ইভেন আমিও থাকি। আমাদের লাইফস্টাইলটা খুবই হেলদি থাকে এবং খুবই গ্রোয়িং থাকে ডেগুলো। বাট যেদিনই স্কুলে যাওয়া হয় না বা অন্য এদিক ওদিক এই হয়ে যায়, টাইমের কাজ টাইমে করা হয় না, সেদিন সব ঘেটে গাওয়া হয়ে যায়। তো চটপট করে আমি বেডশিটটাকে পাল্টে দিচ্ছি। বেডশিটটা ভীষণই ভালো রয়েছে, বেড কাভার মানে পিলো কাভার যেগুলো রয়েছে সেগুলোকে চেঞ্জ করে দেবো। আর শিবানীদিরা আজকে, আমরা যখন বাড়ি ছিলাম না তখন কাজ করতে এসছে। ওদেরকে বলেছিলাম যে আমি যখন বাড়িতে থাকবো তখনই কাজ করতে আসবে, আমি বাড়িতে না থাকলে কাজ করতে আসবে না। তো ওদের যেহেতু স্কুল থাকে, এদিক ওদিক যাওয়া টাওয়া থাকে, তো আমি বললাম ঠিক আছে, ওইভাবে তো হচ্ছে না। শিবানীদি একা একা মানে আমার বাড়িতে যা যা কাজ থাকে করে পারবে না, হাঁপিয়ে যায়, কারণ উনি বারবারই কাজ করে। তো ওরা এসে আজকে পাখা টাকা যা ছিল মোটামুটি ওদেরকে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছিলাম ফোনে, ওইভাবে ক্লিন করে রেখে গেছে। বেডশিটটা বলেছিলাম তোদের চেঞ্জ করতে হবে না, আমি এসে চেঞ্জ করবো। তো তারপর এসে আমি চেঞ্জ করে আর পটল টটল যা যা কাটতে হবে সব কাটিয়ে রেখেছিলাম। আর লিটিল গোল্ডকে আজকে সুজি আর সেরিগ্রো দিয়েছি, যেহেতু একটু পরে ঘুমাবে, ঘুম থেকে ওঠার পর ওকে খিচুড়িটা খাওয়াবো, তার জন্য সুজির সাথে সেরিগ্রো আর পিডিয়াশিওর এগুলো দিয়ে ওকে এখন ঢকঢক করে খাওয়াবো। আমিও ব্রেকফাস্ট করে নেবো। করে একটা ম্যাঙ্গো কেটেছিলাম কালকে রাত্রে, তোমাদের লিটিল গোল্ডের বাবা, আমরা এখনকার ম্যাঙ্গোগুলো না, সেই ছোটো ছোটো আমগুলো আর পাওয়া যায় না, এখন সে বড় বড় সাইজের কী ম্যাঙ্গো যেন বলে, ফজলি আম না কী আম, তো সেই আম একটা কাটলে 3 জনের হয়ে যায়, এত বড় বড় আম। তো এদিকে দেখি আবার পটলের পেছন দুটো কাটেনি,
আর না কাটলে কী হয়, পটল যদি আমি ফ্রাই করতে যাই ফাটাক ফাটাক করে পেটের বিচিগুলো ফেটে যায়, চোখে মুখে লেগে একটা মানে বিপদের ব্যাপার থাকে। তো আমি আবার কেটে সেগুলোকে কড়াইয়ের ভেতর ভাজতে দিয়েছি। আর ফ্রিজে কিছু চিংড়ি মাছ ছিল, সেগুলোকে স্নান করতে যাওয়ার আগেই কেটে রেখে গেছিলাম। আজকে হেয়ারটাকে ওয়াশ করেছি, লাস্ট 2 দিন ধরে হেয়ার ওয়াশ করতে পারিনি। আজকে আবার বৃষ্টির জল মাথায় পড়েছে। আমার জানো তো বৃষ্টির জল মাথায় পড়লে মাথার ভেতর ছোটো 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 ব্যথা করা একটা র্যাশ টাইপের কেমন হয়, প্রচুর পেন হয়। তোমাদের কারো এরকম হয় বৃষ্টির জল মাথায় পড়লে এরকম র্যাশ গজায়? জানি না আমার সাথে শুধু একা হয় কিনা, অনেকেরই শুনেছি হয়। তো আজকে সর্ষে বাটা দিয়ে আমি ভেবেছি চিংড়ি মাছ আর হলো পটলের ওই মানে যে ঝোলটা হয় সেটা করবো ভেবেছিলাম। ফার্স্টে মানে আলুও দেবের ভেতর, তারপর আলু যেহেতু কাটা ছিল না, তার আলু কাটার ঝামেলায় যায়নি। ভাবলাম আমি আর লিটিল গোল্ডের বাবাই তো খাবো, আর তো কেউ খাবে না। পরে ভেবেছিলাম স্বর্ণজিৎ পূজার জন্য একটু নিয়ে নেবো। তারপর ভাবলাম ওদের বাড়িতে কখন পাঠাবো, ততক্ষণ ওদের খাওয়া দাওয়া হয়ে যাবে। আজকে ওরা আবার মটন কষা রান্না করবে। তো ওরা ভালোই আছে, ব্যাক টু ব্যাক মটন কষা চিকেন কষা এই খাচ্ছে। মাছ টাছ আর ফ্রিজ থেকে কেউ বের করেনি। আমি আমার বর আমরা আর কেউ আলাদা করে বাজারও করিনি। মা বাবা আসলে ওদের সাথেই বাজারঘাট করে খাবো। তো এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার পটলটা মোটামুটি ভাজা হয়ে গেছে। মোটামুটি একটা পর্যায়ে ভাজা হয়ে গেলে তখন পটলগুলোকে তুলে রাখতে হবে। একেবারে সেই ন্যাতকানো পটলের মতন ভাজলে এই যে পটলের রসাটা, এটাই কিন্তু টেস্ট আসে না। এটা একটু মানে আধা কাঁচা থাকবে। আর ভাপে পরে চিংড়ি মাছের সাথে ওটাকে সিদ্ধ করতে হবে, তাহলে অন্য রকমের টেস্ট হয়। দেখবে রান্নার কিন্তু সবাই করে, এক একজনের হাতে এক এক রকমের টেস্ট কেন হয়, এই কারণগুলোর জন্যই হয়। তো যাই হোক, আমি সমস্ত যে ড্রাই মশলাগুলো রয়েছে সেগুলো দিয়েছি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, তার সাথে তোমার হলুদের গুঁড়ো। শুকনো লঙ্কার গুঁড়ো আমি যদিও খাই না, কিন্তু মাঝে মধ্যে 1-2 চামচ করে দিয়ে, 1 প্যাকেট কেনা ছিল, এক্সপায়ারি হয়ে যাবে না হলে, দিয়ে শেষ করে ফেলে দিচ্ছি। আর ওপাশে লিটিল গোল্ডের জন্য খিচুড়িটাকে বসিয়ে দিয়েছি। খিচুড়ির ভেতরে সবজিগুলোকে সব দিয়েছি, আর তার সাথে একটু ডাল দিয়েছি। আজকে মুগের ডাল দিয়েছি লিটিল গোল্ডকে। তো এই দিয়ে প্রেশার কুকারে 12টা সিটি পড়বে, বললে ওটা হাতেই ব্লেন্ড করবো। একটা চটকা দিলে হাতে পেছন দিয়ে আর একটু বাটার বা ঘি দিয়ে লিটিল গোল্ডকে খাইয়ে দেবো। চিনি, গোলমরিচের গুঁড়ো আর লবণ, হলুদ, এই দিয়ে লিটিল গোল্ডের যে স্যুপ বা যেটা খিচুড়ি আমি বলি সবসময়, সেটাই ওকে খাইয়ে দেবো। আর পূজাকে বলে দেবো গিয়ে রাতের বেলা যখন লিটিল গোল্ডকে রেখেও বাড়িতে আসে, মানে দোকানে আসে, তখন যেন কয়েকটা ভাত ওকে খাইয়ে দেয়, তাহলেই হবে। লিটিল গোল্ড আবার মটন ভাত খেতে খুব পছন্দ করে, তাই মটন কষা যেহেতু পূজা করবে আজকে, তার জন্য আর কিছু বলিনি। পরে আমি শুনতে পেলাম ওরা মটন কষা খায়নি। কালকে আমি ভাত খেয়ে আসিনি বলে ওই ভাত কটা পচা পচা হয়ে গেছিলো, ওগুলো দিয়ে পান্তা, আলু সিদ্ধ, বাদাম ভাজা এই সমস্ত দিয়ে ওরা খেয়েছে। ভালোই আছে ওরা দুটো, রান্নাবান্নার বালাই নেই। রান্নাবান্নার বালাই নেই না, এটা তো রান্নাবান্না করতেই হয়েছে, অবভিয়াস ব্যাপার। তো এই দেখো আমার চিংড়ি পটলটা মোটামুটি রেডি হয়ে গেছে। লিটিল গোল্ডের বাবা ফোন করেছে যে আজকে দোকানে যেতে হবে কিনা কালকে ওই ঘটনাটার পর। তা আমি বলছি তুমি গেলে যাবে, না গেলে না যাবে। তারপর বলছে আমাকে তো বলতে হবে। তারপর আমি বললাম ঠিক আছে তুমি যাও, কটায় আসবে? আমি বলছি আমি 2টোয় আসবো। বলে 2টো না 2:30? আমি বললাম ঠিক আছে 2:30টায় আসবো। কারণ অ্যাকচুয়ালি এখন এই রান্নাটাকে কমপ্লিট করে রেখে আমি একটু ঘুমাবো, ঘুম থেকে উঠে তারপর বাকি কাজ করব। কারণ এখন যদি আমি একটু না ঘুমাই, সেই 5টা মনে হয় 10-15 বাজে, তখন থেকে অ্যালার্ম বাজা শুরু হয়, উঠতে উঠতে 5:30 বাজায়। আমার মাইগ্রেনের ব্যথা প্রচুর শুরু হয়ে যাবে, কারণ ঘুমটা ভীষণই ইম্পর্টেন্ট। ঘুম ছাড়া জীবনে, ঘুম আর খাওয়া, এই দুটো ছাড়া আমার লাইফে আমি মনে করি না বিশেষ কোনো ইম্পর্টেন্ট জিনিস আছে। তো যাই হোক, দুপুরবেলা স্নান ধান করে একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে এখন লাঞ্চ করছি। তো এখানে একটু চিকেনও ছিল, চিকেন কালকে যেটা রান্না করেছিলাম ওইটারই 2-3 পিস ছিল। আমি আর পূজা সানোর জন্য নিয়েছিলাম না, কারণ ওরাও চিকেন রান্না করেছে তার জন্য। তো ওইখান থেকে আমি খেয়েছি কিছুটা, লিটিল গোল্ডের বাবার জন্য রেখেছি। লিটিল গোল্ডকে ঘুম থেকে তুলিনি, কারণ সেরিগ্রো খাইয়ে টাইয়ে ঘুম পাড়িয়েছি, আমার সাথে সসেস, ডিম ভাজা একটু খেয়েছিল। এখন ঘুম থেকে উঠলে যেই 2 গাল ভাত খাবে, আমি আর ওকে খিচুড়ি খাওয়াতে পারবো না। খিচুড়িটা এখানে বসে আর খাওয়াইনি, আমি দোকানে খিচুড়িটা পেস্ট করে নিয়ে চলে এসেছি বাটার দিয়ে। দোকানে বসে বসে যেহেতু একটু পাতলা স্যুপের মতন বানিয়েছি, ওই দেখো ওইভাবে দিচ্ছি, ওইভাবেই ও খেয়ে নিচ্ছে। আর এটাই ভালো খায়, হাতে হাতে ভাত মাখা যেমন, আর এখন স্যুপের মতন যেহেতু খিচুড়িটা হয়, ওটা ঢকঢক করে জলের মতন খাইয়ে দিই। একটা শান্তি মা হিসাবে, যে না আমার বাচ্চাটা পেটে কিছু গেছে। তো এরই ভেতর আমার একটা ব্যাংকের ইম্পর্টেন্ট কাজ ছিল তোমাদের গপুদার, তো সেটার হাজিরা দেওয়ার জন্য নিউ ব্যারাকপুরের যে এক্সিস ব্যাংকটা আছে ওখানে গেছিলাম। ওখান থেকে ফেরার পথে ভাবলাম যে বান্টি যেহেতু দোকানে বসেছিল, আমি তাহলে আমার একটু আইব্রোটা করে নিই, কারণ আজকে ফ্রাইডে রয়েছে। আমি ফ্রাইডে টু ফ্রাইডে মানে চেষ্টা করি পার্লার ভিজিট করার জন্য। আইব্রোটা করে প্রচুর রিল্যাক্স লাগছিলো, প্রায় 15-20 দিন, 1 মাস হতে গেল আইব্রোটা করা হয় না। আইব্রো করে আমি তারপর ভেবেছি এখন দোকানে যাব, গিয়ে আজকে একটু চাউমিন খাবো। আমার প্রচুর চাউমিন খাওয়ার ক্রেভিং হচ্ছিলো, অনেক দিন হয়ে গেছে বাড়িতেও চাউমিন বানাতে পারি না। তো ভাবলাম দেখি চাউমিন খাওয়াটা যদি কোনোভাবে কন্ট্রোল করা যায়, কারণ চাউমিন তো বাইরের চাউমিন, যেহেতু ওর ভেতর আজিনামাটো দেওয়া থাকবে। তো বাড়ি থেকে আসার সময় আমি বাদাম দিয়ে, ছোলা দিয়ে, পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা এটা দিয়ে একটা মেখে নিয়ে এসেছিলাম। তো এটা কি হয়, দোকানে বসে বিট লবণ ছড়িয়ে এটা খেলে না আমার অন্য কোনো কিছু খাওয়ার ক্রেভিং হয় না। ইভেন
কাপ চা বা বিস্কুট যে খাবো সেটা খাওয়ার ক্রেভিং হয় না, এটা খাওয়া মাত্র ওর টামিটা পুরো ফুল হয়ে যায়। আর দুপুরবেলা যেহেতু চিকেন দিয়ে ভাত খেয়েছিলাম, পেটটা এমনি ভরা ভরা ছিল, তারপর এটা খাওয়াতে আর হয়নি। তারপর এই চাউমিনটা ওরা দোকানে সবাই খেয়েছিল, আমি আর খেয়েছিলামই না। পূজাকে বললাম, পূজা তোর জন্য রেখে যাবো, তুই কি খাবি? তা বললাম না, আমি চাউমিন খাবো না, বাড়িতে মটন কষা করেছি, তুই গিয়ে মটন কষা দিয়ে ভাত খা। তো ওই বললে আমি আবার ভাবলাম তাহলে চাউমিনটাকে আমি সাথে নিয়ে আসি, আসলে যেহেতু খাবো বলে এনেছি। আর এটা আমাদের একটা খুবই পপুলার দোকান নিউ ব্যারাকপুরের। যখন আমি স্কুল কলেজে পড়তাম এই দোকানের খাবার খাওয়ার জন্য পাগল থাকতাম, যদিও তখন মা সেইভাবে মানে খেতে বারণ করতো আর টাকা পয়সাও দিত না, তাও খেতাম। তারই ভেতর যা টাকা দিত তাই দিত, চাউমিন, তারপর তোমাদের ওটাকে কী বলে, নানপুরি, ঘুগনি, এগুলো তো খেতামই। তো সেটা একটু খেয়ে অতটা তৃপ্তি লাগলো না, কারণ তখন যে টেস্টটা ছিল এখন সেই টেস্টটা নেই। ব্যাপারটা এরকমই হয়, তখন টাকা ছিল না, মুখে টেস্ট ছিল, বাট এখন টাকা আছে বাট মুখে টেস্ট নেই, সেই টেস্ট পাচ্ছি না। এরকম সবার সাথে হয়তো কম বেশি হয়। যখন টাকা থাকে না, টাকা আমি ওই সেন্সে বলছি না টাকা নেই, মা বাবা বারণ করতো ওগুলো খাওয়া ভালো না, খাওয়া ভালো না, খাওয়া ভালো না বলেই তো দেখো বিয়ের পর আমার ফ্যাটি লিভারটা হয়েছে, গলব্লাডারের স্টোনটা বাদ দিতে হয়েছে। তো এখন খাওয়া দাওয়া প্রচুর কন্ট্রোল করে চলতে হয়, এইটাই বোধহয় লাইফ। সামটাইম মনে হয় যে জীবন ছোটোবেলাটা খুবই ভালো ছিল। দেখো লিটিল গোল কত কিউট, ওর ওই জিনিসগুলো আমি ডিলিট করি না, ও যেটা করে ও সেটা রেখে দিই। ঝুনুকাকির গলা জড়িয়ে এখন ঝুনুকাকির মাথায় যে পাকা চুলগুলো রয়েছে সেগুলোকে বাঁধবে, তাই ঝুনুকাকির কাছে আবদার করছে যে তুমি কিন্তু চুল বাঁধবে না, চুল বাঁধবে না। চুল ঝুনুকাকি ঢোকা মাত্র থেকে উল্লু ঘুল্লু করে সামনে দিয়ে মানে একটার পর একটা হেয়ারস্টাইল করবে আর ফটো তুলবে, ওকে বলবে এরকম করো, ওরকম করো, সেরকম করো। মানে যে জিনিসগুলো আমি ওর সাথে করি, যে মা হাসো, মা চুলটা এইদিকে ঘোরাও, আমার দিকে তাকাও, এইভাবে পোজ দাও, তো সেইগুলো ঝুনুকাকে শেখায় আর বকা দেয়। আমি যেভাবে বকা দিই সেইগুলো ভালোও লাগে দেখতে। তো তোমাদের গপুদা দুবার তিনবার ফোন করলো আসবো আসবো করে, তারপর যেহেতু একটু বৃষ্টি শুরু হয়েছিল তারপরে আসেনি। তো রাতের বেলা অনেক রাত্রির বাজে, এখন প্রায় 1:30টার কাছাকাছি বাজে। আজকে যেহেতু বাবু আর মা নতুন টিভির লাইন নিয়েছে, হটস্টারে আমি বসে বসে ইশক ভিশক দেখছিলাম। আমাদের টাইমের খুব পপুলার শাহিদ কাপুর অমৃতা রাওয়ের ওই সিনেমাটা ইশক ভিশক। তো এত ভালো লাগছে, এত ভালো লাগে, সেই টাইমটার একটা কথা মনে পড়ছিল যে আমি কত টিনেজার একটা গার্ল ছিলাম, তখন এদেরকে দেখে স্টাইল করার চেষ্টা করতাম। তো তারই ভেতর স্বর্ণ ওই যে এখানটায় কিছু ওদের শাড়ির নতুন শাড়ি ঢুকেছে, এগুলো সব পার্সেল করার জন্য নিয়ে এসছে। এগুলো হলো তোমাদের আজরাক, মনে হয় আজরাক না কি যেন একটা বললো, মোডালের ভ্যারাইটি কালার এসছে, দুটো করে টোন রয়েছে, ভীষণ ভালো লাগছিলো কালারগুলো। তো আমি বললাম যে আমি এই মুহূর্তে একটা নেবো না, কারণ সবকটাই বুকিং হয়ে গেছে, আমার জন্য এই লটের থেকে হয়নি। বিশেষ করে যেটা ভালো লেগেছে, ওরা যা রিজনেবল প্রাইসে 1000 টাকা করে এই শাড়িগুলো দিচ্ছে, প্রত্যেক কটাতে আঁচলে লটকান লাগানো রয়েছে। আর অন্যান্য যাদের ভিডিও মাঝে মধ্যে আমার কাছে আসে, সব 1500-1700 করে এগুলো দিচ্ছে পেছনে লটকান লাগানো। আমরা যখন ইয়েতে গেলাম না ঘুরতে, রাজস্থানেও তো এই শাড়িগুলো খুব ভালো পাওয়া যেত, ওখানেও এরকম 1800-1900 করে বিক্রি হচ্ছিল। এই যে ড্রেসিং টেবিলটা দেখো, এটা কিন্তু আমার এবং পূজার অনেক পুরনো ড্রেসিং টেবিল, আর এটা আমাদের বাড়ির সব থেকে প্রথম ড্রেসিং টেবিল। তখন মা, আমি, পূজা সবাই মিলে এই একটা ড্রেসিং টেবিলের সামনেই সাজতাম, সব স্মৃতি এখন। তো সেই স্মৃতির ড্রয়ার থেকেই লিটিল গোল টেনে হেঁচড়ে আমাদের ছোট্টবেলার সেই সমস্ত হেয়ার ব্যান্ডগুলোকে বের করেছে, আর ও নাকি এগুলো দিয়ে সাজবে। তারপর আমি বললাম হ্যাঁ তুই বসে বসে সাজ, ঘড়িতে এখন প্রায় বেজে গেছে তোমাদের 2:30টার কাছাকাছি, কেউ ঘুমায়নি, কালকে দুপুর 2টোর সময় আসবো, বাই।